আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম হৃদয়, সিনিয়র রোভারমেট পিপলস ওপেন রোভার স্কাউট গ্রুপ এবং সিনিয়র রোভারমেট প্রতিনিধি বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলার রোভার। আশা করছি করোনা মহামারীর এই সময়ে আপনারা সবাই নিরাপদে বাসায় আছেন, সুস্থ আছেন। ওয়ার্ক ফ্রম হোমের সাথে ধীরে ধীরে খাপ খাইয়ে নিচ্ছে পুরো বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলার রোভার। প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে রোভারদের আরও কার্যক্ষম করার উদ্দেশ্যে বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলার রোভার আয়োজন করেছে অনলাইন দক্ষতা অর্জন কোর্স। এরই ধারাবাহিকতায় আজকে অনলাইন দক্ষতা কোর্সের বিষয়বস্তু হচ্ছে কুষ্ঠরোগ। চলুন আমরা কোর্সটিতে যাওয়ার আগে দুঃখিত আজকের সেশনের বিষয় হচ্ছে কুষ্ঠরোগ নিয়ন্ত্রণ। এর কারিকুলাম হচ্ছে প্রথমেই কুষ্ঠরোগ কি ও কুষ্ঠরোগের প্রকারভেদ সম্পর্কে জানা, কুষ্ঠরোগ কিভাবে ছড়ায়, কুষ্ঠরোগের প্রাথমিক লক্ষণগুলো কি কি, কুষ্ঠরোগ কিভাবে ভালো হয়, কুষ্ঠরোগে কেন বিকলাঙ্গ হয়, কুষ্ঠরোগের ফলে সৃষ্ট বিকলাঙ্গ কিভাবে রোধ করা যায়, কুষ্ঠরোগ প্রতিরোধের উপায় কি কি। আজকের সেশনটিতে আমাদের সাথে সেশন পরিচালক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব খাদিজা মুস্তারি মাহিন, কান্ট্রি কোঅর্ডিনেটর আর্থ ট্রাইব বাংলাদেশ স্কাউটস। এবং প্রশিক্ষক হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ সানিয়াত জাহাদ খান, এমবিবিএস, এফপিপিএস, এমডি, জাপান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর। বন্ধুরা, চলুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল সেশনে। শুরুতেই আমি আমাদের আজকের সেশনের সেশন কোঅর্ডিনেটর জনাব খাদিজা মুস্তারি মাহিন, কান্ট্রি কোঅর্ডিনেটর আর্থ ট্রাইব বাংলাদেশ স্কাউটস, আপুকে স্ক্রিনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা শোনা যাচ্ছে? জি আপু, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ হৃদয়। এবং সেই সাথে আমি আরো ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার কর্তৃপক্ষকে আজকে এই সময়ে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দক্ষতা অর্জন কোর্স 2021 আয়োজন করার জন্য। আমরা আজকে জানি যে আজকে অনলাইন দক্ষতা অর্জন কোর্স 2021 বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের আজকে শেষ দিন, এবং আজকে আমাদের দক্ষতা অর্জন কোর্সের বিষয় হচ্ছে কুষ্ঠরোগ নিয়ন্ত্রণ। এবং যথারীতি আমরা হচ্ছে আমাদের সেশন শেষে মূল্যায়নে অংশগ্রহণ করার জন্য আমাদের রোভার ভাই বোনদেরকে বিনীত অনুরোধ জানাবো। এবং মূল্যায়নে বেশ কিছু নিয়মাবলী আছে, সেই অনুযায়ী হচ্ছে তোমরা এগিয়ে যাবে সেই প্রত্যাশা করছি। এবং আজকের সেশনের ওপর তোমরা তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের সাথে এই লাইভ প্রোগ্রামে থেকে এবং কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে জানাতে পারবে। তো আমি হচ্ছে আজকে আমাদের সাথে যিনি প্রশিক্ষক হিসেবে যুক্ত আছেন স্যারের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ সানিয়াত জাহান খান, এমবিবিএস, এফসিপিএস, এমডি, জাপান, এবং একই সাথে সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর। স্যারকে আমাদের সাথে আজকের এই অনলাইন দক্ষতা কোর্স 2021 অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু কুষ্ঠ রোগ বহু পরিচিত এবং নাম শোনা হলেও আমরা অনেকেই হচ্ছে জানি না এই বিষয়টা সম্পর্কে এবং কিভাবে এর থেকে হচ্ছে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। তো আজকে এই বিষয়টার উপর বিস্তারিতভাবে স্যার আমাদের সাথে আলোচনা করবেন। স্যারকে তার সেশন শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার কর্তৃক আয়োজিত
আজকের এই অনলাইন দক্ষতা অর্জন কোর্সের আমার প্রিয় রোভারবৃন্দ, সম্মানিত ঢাকা জেলা স্কাউটসের কমিশনার বৃন্দ, উপকমিশনার বৃন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন সংস্থার সম্মানিত সুধী এবং দেশে এবং বিদেশে যারা এই অনুষ্ঠানে আছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং পবিত্র রমজানের মোবারক জানিয়ে আজকে শুরু করছি। তো আজকের বিষয় হলো কুষ্ঠরোগ নিয়ন্ত্রণ। তো কুষ্ঠরোগ নিয়ন্ত্রণ বিষয়ে জানতে গেলে আমাদের জানতে হবে আসলে কুষ্ঠরোগ জিনিসটা কি। সেই বিষয়গুলো আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমি এটি ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি। নেক্সট স্লাইড। হ্যাঁ, কুষ্ঠরোগ কি? কুষ্ঠরোগ হলো এক ধরনের জীবাণু সংক্রমণের কারণে এই কুষ্ঠরোগ হয়। এই জীবাণুটার নাম হলো মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্ট। এটি একটি দীর্ঘস্থায়ী সংক্রমণ হলো কিন্তু অতটা সংক্রামক রোগ নয় এবং এটি অবশ্যই সম্পূর্ণ নিরাময়যোগ্য। কুষ্ঠরোগের ফলে খুব কমই মানুষের মৃত্যু দেখা যায়। নেক্সট। আচ্ছা, কুষ্ঠরোগের একটু ইতিহাসটা আমরা একটু জেনে আসি। কুষ্ঠরোগের ইতিহাসটা হলো যেটা 1873 সালে নরওয়ের একজন বিজ্ঞানী আর্মাউড হ্যানসেন, তিনি প্রথম মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রিকে মানুষের মধ্যে কুষ্ঠরোগ সৃষ্টিকারী হিসেবে তিনি চিহ্নিত করেন এবং পরবর্তীতে এই বিজ্ঞানীর নাম অনুসারে রোগের নামকরণ এবং ব্যাকটেরিয়ার নামকরণ করা হয় এবং এই জীবাণুটার নাম হিসাবে যেটি মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি তার নাম অনুসারে এটি করা হয়েছে হ্যানসেন ব্যাসিলাই এবং এই রোগের নামকরণ করা হয়েছে হ্যানসেনস ডিজিজ। আচ্ছা, আমরা আরেকটু ইতিহাস যদি আমরা একটু পেছন থেকে যদি আসি, সেটা হলো 1873-এর আগে তাহলে কি অবস্থা ছিল এবং 1873 পরবর্তী 1960 পর্যন্ত এবং 1960-এর পরবর্তীতে কি অবস্থা। তো 1873-এর আগে সেই সময় কিন্তু লেপ্রোসির কোনো চিকিৎসাও ছিল না এবং লেপ্রোসি কিন্তু আবিষ্কারও হয় না, কিন্তু সমাজে লেপ্রোসি ছিল। তো বলা হয়ে থাকে যে লেপ্রোসি কিন্তু একটি প্রাচীন একটা অসুখ, যেটি হিউম্যান ম্যানকাইন্ডের শুরু থেকেই কিন্তু ছিল এই লেপ্রোসিটা। তো এ সম্বন্ধে আমাদের সাবকন্টিনেন্টে যে অ্যাবাউট 600 বিসি মানে খ্রিস্ট জন্মের 600 শতাব্দী আগে আমাদের এই সাবকন্টিনেন্ট মানে ইন্ডিয়াতে সুশ্রুতা সংহিতা নামক একটি বইতে লেপ্রোসি সম্বন্ধে সর্বপ্রথম কিন্তু ধারণা পাওয়া যায়। তো সে থেকে বোঝা যায় লেপ্রোসি অনেক একটা প্রাচীন একটি অসুখ বা একটা রোগ। তো পরবর্তীতে সমাজে যখন এই লেপ্রোসি ছড়িয়ে পড়লো, লেপ্রোসির কোনো চিকিৎসা পদ্ধতি জানা ছিল না, কোনো ব্যাকটেরিয়া আবিষ্কার হয় নাই, কিন্তু সমাজের মধ্যে ছড়িয়ে পড়ার কারণে মানুষ রোগাক্রান্ত হয়ে তারা সমাজ থেকে বিচ্যুত হয়ে পড়ল এবং সমাজে একটু মানে সিরিয়াস একটা স্টিগমাটাইজড একটা কন্ডিশন বয়ে নিয়ে আসলো এবং সমাজ থেকে তারা সেপারেট হয়ে গেল লেপ্রোসি আক্রান্ত মানুষগুলো এবং পরবর্তীতে তাদের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে পড়ল। 1873 সালে যখন এই ব্যাকটেরিয়াটা যখন আবিষ্কার হওয়ার পরবর্তীতে কিন্তু চিকিৎসার বিষয়ে কিন্তু খুব একটা বেশি আলোচনা হয়নি বা চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে খুব একটা বেশি জানা যায় নাই। কারণ হচ্ছে যে লেপ্রোসি ব্যাসিলাইটা শুধু আবিষ্কার হয়েছে কিন্তু এটির প্রকৃতি এবং ধরন সম্বন্ধে কোনো ধারণা পাওয়া যায়নি এবং পরবর্তীতে 1960 সালের পরবর্তীতে আমেরিকান একজন সায়েন্টিস্ট যার নাম শেফার্ড, তিনি পরবর্তীতে তিনি মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রিকে একজন লেপ্রোসি আক্রান্ত ব্যক্তির শরীর থেকে তিনি এটি সর্বপ্রথম সেপারেট করে ইঁদুরের পায়ে ইনোকুলেশন বা ইঁদুরের মধ্যে পায়ের মধ্যে সেখানে বংশ বিস্তার করেন এবং সেখান থেকে তিনি স্টাডি করেন সেই ব্যাকটেরিয়াটার প্রকৃতি, ধরন এবং বিভিন্ন জিনিস সম্বন্ধে এবং পরবর্তীতে এটার উপর ভিত্তি করে চিকিৎসা বিজ্ঞানের দুয়ার খুলে যায় এবং বিভিন্ন ধরনের ওষুধ আবিষ্কৃত করা হয়। এর মধ্যে হচ্ছে 1981 সালে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটিকে স্টাডি করে তারা বিভিন্ন ধরনের ওষুধ লেপ্রোসি চিকিৎসার জন্য ব্যবহার করার জন্য সম্মতি দেন এবং
এগুলো হচ্ছে রিফাম্পিসিন, ড্যাপসোল এবং ক্লোফাজামিন। একসাথে এগুলোকে আমরা মাল্টি ড্রাগ থেরাপি বলে অভিহিত করতে পারি। আচ্ছা, নেক্সট স্লাইড। এখন আসি কুষ্ঠরোগের প্রকারভেদ। হ্যাঁ, চিকিৎসার সুবিধার জন্য রোগটিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিতে পারি। সেক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রিকমেন্ডেশন, সেই রিকমেন্ডেশন অনুযায়ী তারা ত্বকের দাগের উপর বা সংখ্যার ভিত্তিতে ভিত্তি করে রোগটিকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে পসিব্যাসিলারি ল্যাপ্রোসি, আর একটা হচ্ছে মাল্টিব্যাসিলারি ল্যাপ্রোসি। পসিব্যাসিলারি ল্যাপ্রোসিটা হচ্ছে যে এখানে যে জায়গাটায় স্কিন লিশন থাকে বা যে জায়গাটায় ল্যাপ্রোসি বা হাইপোপিগমেন্টেড এরিয়া থাকে, সেখানে ব্যাকটেরিয়ার কাউন্টের উপর ভিত্তি করে পসিব্যাসিলারি বলা হচ্ছে। সাধারণত 1 থেকে 5টি ব্যাকটেরিয়া ম্যাক্সিমাম পসিব্যাসিলারিতে থাকে। এবং মাল্টিব্যাসিলারি ল্যাপ্রোসির ক্ষেত্রে যখন 5 বা 5-এর বেশি ব্যাকটেরিয়া যখন থাকবে, তখন সেটাকে আমরা মাল্টিব্যাসিলারি ল্যাপ্রোসি বলি। আচ্ছা, এখন আরেকটি ক্লাসিফিকেশন আছে, সেটি হলো যে লক্ষণের উপর ভিত্তি করে, মানে রোগের লক্ষণের উপর ভিত্তি করে যে প্রকারভেদটা করা হয়েছে, সেটি হচ্ছে টিউবারকুলোয়েড ল্যাপ্রোসি, ল্যাপ্রোমেটাস ল্যাপ্রোসি, আর এটার দুটোর মাঝামাঝি হচ্ছে বর্ডার লাইন ল্যাপ্রোসি। নেক্সট, পরবর্তী স্লাইড। কুষ্ঠরোগ কিভাবে ছড়ায়? আক্রান্ত ব্যক্তির নাক মুখ দিয়ে সর্দি ঝরলে এবং সুস্থ ব্যক্তি যদি তার সংস্পর্শে আসে, তাহলে ওই সুস্থ ব্যক্তি আক্রান্ত হতে পারে। সাধারণত আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী মেলামেশার ফলে এই রোগ হতে পারে। কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তির জিন অনেক সময় সংক্রমণের জন্য দায়ী থাকে। নেক্সট, পরবর্তী স্লাইড। হ্যাঁ, কুষ্ঠরোগের লক্ষণগুলো আমরা কিভাবে বুঝবো? কোন ব্যক্তির নিম্নলিখিত এক বা একাধিক উপসর্গ লক্ষণের উপস্থিতির জন্য ওই ব্যক্তিকে সন্দেহজনক কুষ্ঠ রোগী হিসাবে আমরা বিবেচনা করতে পারি। যেমন কি কি লক্ষণ যেগুলো, সেই লক্ষণগুলো হচ্ছে চামড়ায় ফ্যাকাশে লালচে অথবা তামাটে বর্ণের দাগ যদি থাকে, দাগ অনুভূতিহীন অথবা দাগে অনুভূতি কমে যাওয়া, হাতে বা পায়ে অনুভূতিহীনতা বা ঝিনঝিন প্রভৃতি, যেটাকে আমরা বলি যে গ্লোভ এন্ড স্টকিং সেন্সরি লস এবং টিংলিং সেন্সেশন, সাধারণত এটা বলা হয় খুব কমনলি টার্ম। হাতে বা পায়ে চোখের পাতায় দুর্বলতা বা অনুভূত হওয়া, ব্যথাযুক্ত স্নায়ু বা স্নায়ুগুলো চাপ দিলে ব্যথা হওয়া, মুখমণ্ডল বা কানের লতিতে গুটি বা চামড়া পুরু হয়ে যাওয়া, হাত বা পায়ে ব্যথাহীন ঘা বা পুড়ে যাওয়ার বিভিন্ন ক্ষত। নেক্সট, এই স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যে স্কিনে দেখা যাচ্ছে যে স্কিনে এখানে অনেক মাল্টিপল লিশন এখানে আছে। এখানে আমরা এইদিকে প্রথম যে স্লাইডটা অংশ আমরা দেখতে পাচ্ছি, যেটা এখানে ফোলা ফোলা বা শক্ত পুটলির মতো চামড়া দানাদার হয়ে যায়। এটা সাধারণত মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে সাধারণত এরকম হয়। পসিব্যাসিলারিতে সাধারণত দেখা যায় যে সিঙ্গেল লিশন অথবা ডিসক্রিট বা অ্যাসিমেট্রিক লিশন থাকে, অথবা একটি লিশন থাকে অথবা অন্য জায়গায় কোনো লিশন থাকে। যেমন দ্বিতীয় স্লাইডে দেখা যাচ্ছে যে এখানে একটা সাদা বর্ণের একটা দাগ, এটা মার্ক করা হয়েছে এবং এই দাগে কিন্তু কোনো অনুভূতি নেই। এটা হাইপোপিগমেন্টেড লিশন আমরা বলি। সাধারণত টিউবারকুলোয়েড ল্যাপ্রোসির ক্ষেত্রে এই ধরনের হাইপোপিগমেন্টেশন বা এই ধরনের দাগ থাকার সম্ভাবনা থাকে বা দাগ থাকে। আচ্ছা, নেক্সট স্লাইড। হ্যাঁ, এই স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটি প্ল্যান্টার আলসার বা পায়ে একটি আলসারের মতো দেখা যাচ্ছে। এটা সাধারণত যাদের দীর্ঘস্থায়ী এই রোগে যারা ভুগে এবং পরবর্তীতে রোগের জটিলতা হিসেবে যাদের স্নায়ু বিকল হয়ে যায়, বিকল হওয়ার পরবর্তীতে তাদের পায়ে যে জায়গাটা কোনো বোধ শক্তি থাকে না, বোধ শক্তি না থাকার কারণে এসব জায়গায় কোনো ধরনের যে কোনো ট্রমা বা যে কোনো আঘাতজনিত কারণে ক্ষত হতে পারে বা পুড়ে যাওয়ার পরে ক্ষত হতে পারে। এরকম এরকম ক্ষত নিয়েও কিন্তু তারা প্রেজেন্ট করতে পারে ল্যাপ্রোসি রোগে। নেক্সট,
এই স্লাইডে দেখা যাচ্ছে যে এখানে শক্ত মোটা শুকনো চামড়া শরীরের কোন এক জায়গায় এরকম হতে পারে, সেটা সাধারণত আমরা যে টিউবারকুলেট লেপ্রোসিতে আমরা সাধারণত এগুলো আমরা পাই। দেখা যাচ্ছে যে একটা হাইপোপিগমেন্টেড একটা লিশন, রাউন্ড মার্ক করা হয়েছে, রেড মার্ক করা হয়েছে। হাইপোপিগমেন্টেড লিশনের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে চামড়াটা শক্ত হয়ে গেছে এবং এই জায়গায় কোনো হেয়ার নেই, মানে চুল পড়ে গেছে। এই জায়গাটায় কোনো সোয়েটিং নেই, মানে কোনো হরমোন সিক্রেশন হচ্ছে না, ড্রাই হয়ে আছে, শুষ্ক হয়ে আছে। এটা সাধারণত টিউবারকুলেট লেপ্রোসির ক্ষেত্রে এই ধরনের লক্ষণ আমরা পাই। নেক্সট নেক্সট আচ্ছা, হ্যাঁ, প্রথম স্লাইডে দেখতে পাচ্ছি যে ত্বকের ভ্রুর বাইরের দিকে চুল পড়ে যাওয়া। সাধারণত ল্যাপ্রোমেটাস লেপ্রোসির ক্ষেত্রে ভ্রুর বাইরের দিকে চুল পড়ে যায়, এবং পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফেসিয়াল ডিসফিগারমেন্ট, খুব সিভিয়ারলি ফেসিয়াল ডিসফিগারমেন্ট, এবং এখানে মুখ, নাকের আশেপাশে বা কানের লতিতে দানা, মুখটা মোটা হয়ে যাচ্ছে। মানে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভ্রুর দুইটা ব্রাউ কিন্তু ইনভলভ হয়েছে, নাক ইনভলভ হয়েছে, এবং চিকের দুই পাশে ইনভলভ হয়েছে, চিন ইনভলভ হয়েছে। হ্যাঁ, সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, মানে দুই পাশে সমানভাবে ইনভলভ হয়েছে, এবং এটা একটি নডুলার অ্যাপিয়ারেন্স বা দানাদার বা এটাকে বলা হয় যে গুটলির মতো, এরকম শক্ত গুটলির মতো হয়ে আছে। এবং এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়াটা যখন নাকের ঝিল্লিকে যখন এফেক্ট করে, স্কিন এবং নাকের ঝিল্লিকে যখন এফেক্ট করে, সাথে সাথে সেটা আরো বেশি সেখানে নাকের মধ্যে যে আমাদের যে তরুণাস্থি বা কার্টিলেজ রয়েছে কিংবা নেজাল বোনস রয়েছে, সেই নেজাল বোনস এবং তরুণাস্থিটাকে সেই ড্যামেজ করে দেয়। ব্যাকটেরিয়াটা আস্তে আস্তে অ্যাবজর্পশন করে ফেলে, খেয়ে ফেললে তখন নাকটা কি হয়, নাকটা কলাপস হয়ে যায়, নাকটা বসে যায়, নাকের বাসি থাকে না, নাকটা বসে যায়। তখন কিন্তু অ্যাপিয়ারেন্সটা অনেকটা লিওনিন ফেসের মতো মনে হয়, আমরা যেটাকে বলে হয় যেটা সিংহের মতো মুখ। হ্যাঁ, লিওনিন ফেসেস। তো লেপ্রোসিতে ফেশিয়াল যে ইনভলভমেন্ট যখন হয় তখন কিন্তু লিওনিন ফেস হতে পারে। আচ্ছা, তারপরে আচ্ছা, নেক্সট স্লাইড। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে এই ছবিতে এখানে কিন্তু লেপ্রোসি আক্রান্ত ব্যক্তির স্নায়ু দুর্বলতার কারণে তার হাতের ডিফর্মিটি হয়েছে, হাতের বিকলাঙ্গ হয়েছে, এবং বিকলাঙ্গতার জন্য তার এখানে স্নায়ু বোধ নেই, যার কারণে সে হয়তোবা পুড়ে যাওয়ার পরে তার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আলসার বা ডিফর্মিটি এরকম হচ্ছে, শুধুমাত্র বোধ না থাকার কারণে। আচ্ছা, পরের ছবিতেও একই ফেশিয়াল এক্সপ্রেশন, এবং এখানে ফেশিয়াল সিভিয়ার ডিফর্মিটি, মুখের অবয়ব পরিবর্তন হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় লিশন গুলো সিমেট্রিক্যাল লিশন দেখা যাচ্ছে, এবং এইটাকে আমরা কিন্তু অনেক সময় লিওনিন ফেসিস বলতে পারি বা সিংহের মতো মুখ হয়ে গেছে। তো লেপ্রোসিতে আক্রান্ত ব্যক্তি মুখে যদি সিভিয়ার ডিফর্মিটি থাকে বা ডিসেমিনেটেড ফর্ম যদি থাকে, মানে ছড়িয়ে ছিটিয়ে যদি লিশন গুলো যদি থাকে, সেক্ষেত্রে আমরা সিংহের মতো মুখ বলতে পারি বা লিওনিন ফেসিস বলতে পারি। নেক্সট স্লাইড। আচ্ছা, এখন চিকিৎসা পদ্ধতি। আচ্ছা, চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা, হ্যাঁ, কুষ্ঠরোগের জন্য যে বেশ মানে যে ওষুধগুলো রয়েছে বা এজেন্ট গুলো রয়েছে, সেগুলোকে আমরা ল্যাপ্রোস্ট্যাটিক এজেন্ট বা ল্যাপ্রোসাইডাল এজেন্ট হিসেবে আমরা বলতে পারি। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে 3টি ড্রাগসকে রেকমেন্ড করেছে, সেগুলো হচ্ছে ড্যাপসন, রিফাম্পিসিন এবং ক্লোফিজামিন। এর মধ্যে রিফাম্পিসিন এবং ক্লোফিজামিনটা হচ্ছে একটি ব্যাকটেরিসিডাল, মানে সরাসরি ব্যাকটেরিয়া বা জীবাণুটাকে সরাসরি তারা কিল করতে সক্ষম, এবং ড্যাপসনটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক, অর্থাৎ এটি হচ্ছে যে ব্যাকটেরিয়ার গ্রোথটাকে কমায় দিচ্ছে, মানে ডিক্রিজ করে দিচ্ছে। তো এই 3টি ওষুধ ব্যবহার করে কুষ্ঠরোগের পরামর্শ, চিকিৎসার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তো এই চিকিৎসা পদ্ধতিতে পসিব্যাসিলারি কুষ্ঠরোগের জন্য সাধারণত 6 মাস ব্যবহার করতে হয় এই ওষুধগুলো, এবং মাল্টিব্যাসিলারি ক্ষেত্রে 12 মাস মানে দিতে হয় বা চিকিৎসা দিতে হয়, 12 মাসের চিকিৎসা দিতে হয়। নেক্সট স্লাইড।
কুষ্ঠরোগের সংক্রমণ দীর্ঘস্থায়ী হলেও এটা অধিক কিন্তু সংক্রামক নয়। সাধারণত কুষ্ঠরোগের মৃত্যুর হার অত্যন্ত কম। কুষ্ঠরোগের চিকিৎসা সাধারণত রোগের ধরন, মাত্রা, রোগীর বয়স ইত্যাদি কিছু বিষয়ের উপর নির্ভর করে সমস্ত বিষয় বিবেচনা করে প্রধানত দুইভাবে কুষ্ঠরোগের চিকিৎসা করা হয়, যেমন দীর্ঘ সময় ধরে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ সেবনের মাধ্যমে অথবা ড্যাপসন দিয়ে সারা জীবন ধরে চিকিৎসা। কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি তার পরিবারকে অনেক মানসিক এবং সামাজিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। নেক্সট স্লাইড। কুষ্ঠরোগে কেন বিকলাঙ্গ হয়? কুষ্ঠরোগে বিকলাঙ্গ হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রান্তিক যে স্নায়ুগুলো, প্রান্তিক স্নায়ুগুলো দুর্বল হয়ে যায় এবং প্রান্তিক স্নায়ুগুলো নষ্ট হয়ে যায়, এবং যে স্কিন যে লেশন হয় বা চামড়ার মধ্যে যে কুষ্ঠরোগের যে বিস্তার যেটা ঘটে সেটাকে কিন্তু ডিফর্ম করে দেয়, এবং যেখানে হয় সেই জায়গাটায় ওই জায়গার ফাংশনাল প্রবলেম যেটা হয় আর কি, এবং পরবর্তীতে সেই জায়গায় একটি জায়গায় যদি অনুভূতি যদি না থাকে, সেই জায়গায় কিন্তু প্রতিনিয়ত যে কোনো সময় সেই জায়গাটা আক্রান্ত হতে পারে, মানে সেই জায়গাটায় আঘাত লাগতে পারে বা সেই জায়গাটায় পুড়ে যেতে পারে। পুড়ে যাওয়ার পরবর্তীতে বা আঘাত লাগার পরবর্তীতে সেই জায়গাটা কিন্তু শুকাতে চায় না এবং সেই জায়গায় একটা আলসার তৈরি হয়, এবং আলসারটা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করে এবং পরবর্তীতে সেটি ডিফর্ম হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে প্রান্তীয় স্নায়ুগুলো যখন অকার্যকর হয়ে যায় এই ব্যাসিলাইর কারণে বা লেপ্রোসির কারণে, তখন এটি হাতটা অবশ হয়ে যেতে পারে, হাতের মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে এবং হাতের আঙ্গুলগুলো ডিফর্ম হয়ে বিভিন্ন ধরনের ডিফর্মিটি তৈরি করে, যার কারণে সে কোনো কিছু ধরতে পারে না, তার হাত শুকিয়ে যেতে পারে। এই ধরনের ডিফর্মিটি বা এই ধরনের বিকলাঙ্গ হতে পারে। তারপরে যখন চোখ ইনভলভ করে, অর্থাৎ চোখ ইনভলভ করতে পারে, চোখ ইনভলভ করলে কিন্তু চোখে সেই ভিশনটা লস হয়ে যেতে পারে বা অন্ধত্ব বরণ করতে পারে। এরকম ভাবে বিভিন্ন অর্গান কুষ্ঠরোগ ইনভলভ হতে পারে। অনেক সময় দেখা যায় যে বিশেষ করে লেপ্রোমেটাস টাইপের ক্ষেত্রে শুধু স্কিন এবং যে প্রান্তীয় স্নায়ুগুলো ছাড়াও কিন্তু অন্যান্য যেমন রেসপিরেটরি যে ঝিল্লি যেটা আছে, মিউকোসা বা চক্ষু মিউকোসা বা কনজাংটিভা আমরা বলি, অথবা টেস্টিকলস কিন্তু ইনভলভ হতে পারে। অনেক সময় দেখা যায় টেস্টিসে যদি ইনভলভ যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অর্কাইটিস ডেভেলপ করে বা টেস্টিসের প্রদাহ বা অন্ডকোষের যে প্রদাহটা হয়, এবং পরবর্তীতে সেই জায়গাটায় টেস্টিসটা দেখা গেল যে ছোট হয়ে যেতে পারে বা হাইপোগোনাডিজম বলে, অথবা সেখান থেকে বন্ধ্যত্ব পর্যন্ত হতে পারে বা অ্যাজোস্পার্মিয়া বলে সেটা। তো এই ধরনের বিকলাঙ্গ হতে পারে। আচ্ছা, পরবর্তী স্লাইড। নেক্সট স্লাইড। এগুলো আমি মনে হয় বলেছি। পরের স্লাইড। আচ্ছা, এখন কুষ্ঠরোগের ফলে বিকলাঙ্গতা কিভাবে আমরা রোধ করতে পারি? এটিকে রোধ করতে গেলে প্রথমেই আমাদের রোগটিকে আমাদের ডায়াগনোসিস করতে হবে। আমরা কিভাবে ডায়াগনোসিস করব? আমাদের ডায়াগনোসিস করতে গেলে আমাদের রোগের যে ইতিহাস, তার যে লক্ষণ এবং তার কিছু শারীরবৃত্তীয় কিছু পরীক্ষা, সেই জিনিসটা আমাদের করে আমাদেরকে আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে। মেইনলি কিন্তু এটি ক্লিনিক্যাল ডায়াগনোসিস বা এটা মানে আমরা রোগী দেখে বা এক্সামিন করে আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি। এবং ডায়াগনোসিস করার সাথে সাথে অবশ্যই দ্রুত চিকিৎসা শুরু করতে হবে এবং পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে। পেশেন্ট এবং পেশেন্টের রোগী এবং রোগীর যে আত্মীয়-স্বজন যারা আছে, পরিবারের আত্মীয়-স্বজন, তাদেরকে ভালো করে কাউন্সেলিং করতে হবে যে এটা চিকিৎসা নিলে এই রোগ দ্রুত সেরে যাবে এবং এই রোগের কমপ্লিকেশন বা জটিলতাও এড়ানো যাবে। এবং এই রোগের ফলে যে সৃষ্ট যে ক্ষতিকর যে দিকগুলো, এগুলো পরিবার এবং রোগীকে আমাদেরকে জানাতে হবে। পরিবারের সবাইকে সচেতন করতে হবে এবং আমাদেরকে এটা বলে আশ্বস্ত করতে হবে যে আমরা যদি ঠিকভাবে যদি তাদেরকে যদি ওষুধ খাওয়াতে পারি বা সে যদি রোগী যদি ওষুধ দেয়, অ্যাটলিস্ট 3 দিন পর থেকে সে কিন্তু আর কাউকে সংক্রমিত করবে না। এটা খুবই ইম্পর্টেন্ট। আবার একটু বলি যে একটি লেপ্রোসি আক্রান্ত রোগী যদি সে চিকিৎসা শুরু করে এবং ঠিকভাবে যদি সে ওষুধ কন্টিনিউ করে
এবং ওষুধ কন্টিনিউ এর 3 দিন পর থেকে কিন্তু সে কিন্তু আর কাউকে সংক্রমিত করবে না, যার কারণে কিন্তু তার সোশ্যাল ডিপ্রিভেশন হবে না, মানে সে সামাজিক সমাজ থেকে যে বিচ্যুত হয়ে যাবে, সবাই যে তাকে ভয় পাবে, হ্যাঁ, তাকে দূরে সরিয়ে রাখবে, এটা হওয়ার কোনো সুযোগ নেই। এই জিনিসটা কিন্তু আমাদেরকে জানাতে হবে যে আপনি 3 দিন পর থেকে কিন্তু আপনি আর কাউকে সংক্রমিত করবেন না। আচ্ছা, তো তাহলে কুষ্ঠ কোনো কিন্তু মরণ ব্যাধি নয়, এটিকে আমরা সহজেই আমরা প্রতিরোধ করতে পারি। নেক্সট স্লাইড। কুষ্ঠরোগ প্রতিরোধের উপায় কি কি? আচ্ছা, কুষ্ঠরোগ প্রতিরোধের উপায়ের অন্যতম প্রধান যেটি হচ্ছে সেটা হচ্ছে সচেতনতা। আমাদের সচেতনতা বাড়াতে হবে। আরেকটি জিনিস যে আমাদের জনসংখ্যার প্রায় 90% মানুষের দেহে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। অনলি যে 10% মানুষ যারা রয়েছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, এবং তাদের ক্ষেত্রেই কিন্তু এই আক্রান্তের সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে যারা পোর নিউট্রিশনাল স্ট্যাটাস আছে, যাদের পুষ্টির অবস্থা ভালো নয় বা অপুষ্টিতে যারা ভুগছে, বা ঘনবসতি এলাকায় যারা থাকছে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এন্ডেমিক রিজন, আমি অবশ্য একটু পিছনে একটু যেতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে এন্ডেমিক যে রিজন আছে, অর্থাৎ যে রিজন গুলোতে কুষ্ঠ রোগের জীবাণু সবসময় আছে এবং কুষ্ঠ রোগ হচ্ছে, সেই সব রিজনে আমাদের আহ যে যে ব্যবস্থা যেটা আছে আমাদের সরকারি এবং বেসরকারি পর্যায়ে, যে ব্যবস্থাগুলো আছে, যে ইমপ্লিমেন্টেশন যে সোসাইটি বা যে সংস্থাগুলো আছে, তাদের মাধ্যমে কিন্তু প্রতিনিয়তই এই প্রতিরোধের যে উপায়গুলো রোগীদের মধ্যে জানানো হচ্ছে এবং তাদেরকে শিক্ষিত করে তোলা হচ্ছে যে কিভাবে এই রোগ প্রতিরোধ করা যায়। যেমন আক্রান্ত ব্যক্তির শরীর থেকে নিঃসরিত তরল জাতীয় পদার্থ যেমন নাক মুখ দিয়ে ঝরা সর্দির মাধ্যমে রোগ ছড়াতে পারে, এসবের সংস্পর্শে আসা যাবে না। যদিও সাধারণত স্পর্শের মাধ্যমে এটি ছড়ায়, তারপর কুষ্ঠ রোগীর স্পর্শের ব্যাপারে একটু সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। নেক্সট স্লাইড। আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠভাবে বা দীর্ঘ সময় ধরে মেলামেশায় কুষ্ঠের সংক্রমণ হতে পারে, তাই আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। পরিবারের কেউ এই রোগে আক্রান্ত থাকলে জীবাণুর সংক্রমণে কুষ্ঠ রোগ হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যেতে পারে। এক্ষেত্রে জীবাণু সংক্রমণের ব্যাপারে আমাদেরকে অধিক সাবধানতা অবলম্বন করতে হবে। আক্রান্ত ব্যক্তির ত্বকের ফুসকুড়ি বা ফুসকুড়ি থেকে নিঃসরিত পদার্থের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে এবং বিসিজি টিকা গ্রহণের মাধ্যমে কুষ্ঠ রোগ প্রতিরোধ করা যেতে পারে। নেক্সট স্লাইড। বাংলাদেশে প্রতি বছর প্রায় 4000 নতুন কুষ্ঠ আক্রান্ত রোগী শনাক্ত হয়। অপুষ্টি ও সচেতনতার অভাবে এই রোগের প্রাদুর্ভাব বাড়ছে। সচেতনতা বাড়ানোর মাধ্যমে এই রোগের প্রতিরোধ সম্ভব। শৈশব থেকে বৃদ্ধ যে কোনো বয়সেই কুষ্ঠ রোগ হতে পারে। নারী পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু কুষ্ঠ রোগে আক্রান্ত হতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের চেয়ে পুরুষই বেশি আক্রান্ত হন। এই রোগের ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি অত্যন্ত ধীর বলে জীবাণু সংক্রমণের প্রায় 5 থেকে 7 বছর পর আস্তে আস্তে রোগটি প্রকাশ পেতে থাকে। মানে এটি হচ্ছে ব্যাকটেরিয়ার ইনকিউবেশন পিরিয়ডটা, এটা অনেক লেট, যার কারণে কিন্তু এই রোগের যে লক্ষণগুলো অনেক পরে শুরু হয়। অপরদিকে 30 বছরের বেশি বয়সীদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাবটা একটু বেশি দেখা যায়। শতকরা 90% মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের ক্ষেত্রে এই রোগে আক্রান্তের সম্ভাবনা বেশি থাকে, এবং এই রোগ নিয়ে আর কোনো শঙ্কা নয়, সঠিক চিকিৎসায় কুষ্ঠ রোগ সম্পূর্ণ ভালো হয়। তাই সচেতনতা বাড়ানোর মাধ্যমে এই রোগ আমাদের প্রতিরোধ করতে হবে। নেক্সট স্লাইড। হ্যাঁ, কুষ্ঠ রোগ প্রতিরোধের উপায় কি কি? প্রতিরোধের যে উপায় সেটা হলো প্রথমত আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে, এবং আমাদের যে সরকারি এবং বেসরকারি পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে বা যে ব্যবস্থাপনা রয়েছে, সেই ব্যবস্থাপনার মাধ্যমে এখন বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে, এবং কাজেই কুষ্ঠের নাম শুনে ভীত না হয়ে ধৈর্যের সঙ্গে চিকিৎসা করানোই বুদ্ধিমানের কাজ হবে, এবং সেটিই হচ্ছে বেঁচে থাকার পথ। বর্তমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় একজন কুষ্ঠ রোগী সম্পূর্ণ রোগমুক্ত হতে পারেন নিয়মিত কিছু ওষুধ সেবন, কিছু পথ্য এবং অবশ্যই তার মানসিক বলিষ্ঠতার দ্বারা। এক্ষেত্রে
সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভূমিকা সেটা সমাজ থেকে সামাজিক যে রোগীর সাথে যে সুন্দর ব্যবহার করা লাগবে এবং সোশ্যাল ইনভলভমেন্ট, ফ্যামিলি ইনভলভমেন্ট, সেটি সবচেয়ে আমি মনে করি যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং কুষ্ঠরোগে আক্রান্ত রোগীকে অবশ্যই অবশ্যই তাকে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে সবাইকে তাকে সহযোগিতা করতে হবে। নেক্সট স্লাইড। ধন্যবাদ। আমার মনে হয় স্লাইড শেষ হয়ে গিয়েছে। তো আমি একটু আমাদের বাংলাদেশের যে পার্সপেক্টিভটা একটু বলতে চাচ্ছি, যে সেটা হলো যে আমাদের যে ন্যাশনাল লেপ্রোসি এলিমিনেশন প্রোগ্রাম, এটি আমাদের কার্যকর রয়েছে এবং এটির সাথে সাথে বিভিন্ন এনজিওস এই বিষয় নিয়ে কাজ করছে। দেশে প্রায় 8 থেকে 10টি এনজিও লেপ্রোসি নিয়ে কাজ করছে, লেপ্রোসি কন্ট্রোল এবং প্রিভেনশন নিয়ে কাজ করছে। তো আমাদের যে WHO এর একটা টার্গেট ছিল যে 2000 সালের মধ্যে লেপ্রোসি এলিমিনেশন করা। তো আমরা কিন্তু 1998 সালেই কিন্তু এটা ন্যাশনাল পর্যায়ে আমরা লেপ্রোসি এটা আমরা ওই দক্ষতা অর্জন করেছি এলিমিনেট করার, কিন্তু আমরা সাব ন্যাশনাল লেভেলে আমাদের কিছু এখনো রয়ে গেছে। বিশেষ করে আমাদের এন্ডেমিক যে রিজন গুলো আছে, পার্বত্য অঞ্চলের 3টি জেলা যেমন খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, তারপর উত্তরবঙ্গের গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর এবং ঢাকা এবং চিটাগাং মেট্রোর কিছু এলাকা সহ বিভিন্ন যে এন্ডেমিক রিজন গুলো যেগুলো আছে, এগুলোতে কিন্তু এখনো লেপ্রোসি কেস ডিটেকশন হচ্ছে এবং সেই অনুযায়ী আমাদেরকে চিকিৎসা আমাদের বিভিন্ন সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায় থেকে এখানে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তো লেপ্রোসিতে আক্রান্ত ব্যক্তিরা ভয়ের কোনো কারণ নেই, তারা ঠিক সঠিকভাবে চিকিৎসা নিলে অতি দ্রুতই তারা ছেড়ে উঠবে। আমি মনে হয় শেষ করলাম। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। আমরা এই পর্যায়ে আমরা আমাদের যে রোভার বন্ধুরা আছে তারা আপনার উদ্দেশ্যে আজকের এই সেশন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবে। সেক্ষেত্রে আমরা আমাদের রোভার বন্ধু যারা রয়েছে তাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা কমেন্টে আপনাদের প্রশ্নগুলো জানান। আপনাদের থেকে যে প্রশ্নগুলো আসবে সেই অনুযায়ী আজকে আমাদের যে প্রশিক্ষক স্যার রয়েছেন স্যার আমাদের এই বিষয়ে যথাযথ উত্তর দিবেন ইনশাআল্লাহ। তবে তার আগে আমি সবাইকে একটু বলে নিতে চাই যে দক্ষতা অর্জন কোর্সে অংশগ্রহণের সার্টিফিকেট পেতে হলে আজকের এই লাইভের ক্যাপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কের যে ফর্মটি দেওয়া থাকবে সেটি পূরণ করে শতকরা 80% উপর নম্বর পেয়ে আপনি সার্টিফিকেট পেতে পারেন। তবে খেয়াল রাখবেন, সেই সার্টিফিকেটটি পেতে হলে অবশ্যই আপনার ইউনিট কর্তৃক ঢাকা জেলায় আপনার নাম প্রেরণ করতে হবে। সুতরাং আপনি যদি মূল্যায়নে 80% নম্বর পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার নাম যদি ইউনিট থেকে এখনো প্রেরণ না করা হয়ে থাকে, আপনি এখনো আপনার ইউনিট থেকে ঢাকা জেলা রোভারের কাছে নাম প্রেরণ করে সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন। এ পর্যায়ে আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। আমি টেকনিক্যাল টিমকে অনুরোধ জানাবো যে আমাদের কুষ্ঠরোগ নিয়ন্ত্রণ সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো স্ক্রিনে শো করার জন্য। একই সাথে আমি আজকে আমাদের অনুষ্ঠানের প্রোগ্রাম সেশন সঞ্চালক খাদিজা মোস্তারি মাহিন আপুকে স্ক্রিনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ হৃদয়। আমরা গত প্রায় আধা ঘন্টা ধরে চমৎকার কিছু ইনফরমেশন পেলাম, কুষ্ঠরোগ নিয়ন্ত্রণ, কুষ্ঠরোগ কি এবং কিভাবে এর থেকে আমরা বেঁচে থাকতে পারি। এবং আমাদের যে ইনফরমেশন জানা ছিল না যে বাংলাদেশে এখনো প্রায় করে প্রতি বছর 4000 মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। এবং আমি মনে করি পার্সোনালি যে এই রোগে আক্রান্ত ব্যক্তি শুধু শারীরিক যন্ত্রণায় তার মানসিক এবং সামাজিক ভাবেও দেখা যায় বিভিন্নভাবে নিগ্রহের শিকার হচ্ছে। তো এই রোগ সম্পর্কে আমাদের একটু সচেতন থাকতে হবে। এবং যদিও আমাদের আজকের বিশেষজ্ঞ বলেছেন যে প্রাথমিক পর্যায়ে যদি এটি শনাক্ত করা যায় তাহলে এটি সম্পূর্ণ একটি নিরাময়যোগ্য রোগ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যায় যে রোগটা যখন দীর্ঘ একটা মেয়াদী পর্যায়ে চলে যায়, শেষের দিকে চিকিৎসা নিতে যায়। এটা অবশ্যই আমরা করব না। আমরা অবশ্যই যখনই লক্ষণগুলো টের পাবো তখনই চিকিৎসকের শরণাপন্ন হব।
এবং সেই সাথে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের অনলাইন দক্ষতা অর্জন কোর্স 2021 কুষ্ঠরোগ নিয়ন্ত্রণে যিনি প্রশিক্ষক ছিলেন ডাক্তার মোহাম্মদ সানিয়া জাহান খান। উনি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বায়োপ্লাস্টিক সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর থেকে অংশগ্রহণ করেছেন। উনি অত্যন্ত চমৎকার ভাবে আমাদের এই বিষয়টি আমাদের মাঝে উপস্থাপন করেছে এবং আজকের লাইভে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভিউ হচ্ছে, লাইভ ভিউ, সেই সাথে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন এবং বিভিন্ন ইউনিটে বিভিন্ন প্রান্ত থেকে সবাই এই কোর্সটিকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়েছে। তো আমরা প্রশ্ন উত্তর পর্বেই চলে যাব সরাসরি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে আমাদের প্রশিক্ষক আছেন, উনি ওনার জায়গা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। স্যার, আমরা প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি করেছেন আসিফুর রেজা সাইমন। তার প্রশ্নটি হচ্ছে, এই রোগ কি বংশগত? না, এই রোগ আসলে বংশগত কোনো রোগ নয়, জেনেটিক কোনো ডিজিজ নয়। পরবর্তী প্রশ্নটি করেছেন রিদওয়ান। তার প্রশ্নটি হচ্ছে, কুষ্ঠরোগীর সাথে স্পর্শ লাগলে কি এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে? কোনোভাবেই সম্ভাবনা নেই। কুষ্ঠরোগীর সাথে স্পর্শ লাগলেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু কুষ্ঠরোগের আক্রান্ত ব্যক্তি যদি নাকের সিক্রেশন বা নেজাল সিক্রেশনের সংস্পর্শে যদি কেউ আসে অথবা সেখানে যদি ইনহেলেশন করে, অর্থাৎ এটা কিন্তু সংক্রমণটা রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে। হ্যাঁ, যদি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হয় তাহলে কিন্তু সংক্রমণ হওয়ার কোনো সুযোগ নেই। যদি সেটা ইনহেল করে, অর্থাৎ নাকের যে আক্রান্ত ব্যক্তির সিক্রেশন থেকে বা নাকের ঝিল্লি থেকে যে সিক্রেশনটা হয় সেখান থেকে এই ব্যাসিলাই গুলো সাধারণত লিবারেট হয়। এখানে তার সাথে সংস্পর্শে যদি সেটা সেই পাশের যে যদি কেউ থাকে, তার প্রতিবেশী বা কেউ যদি থাকে, সে যদি ইনহেল করে মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি নিয়ে নেয়, হ্যাঁ, তাহলে কিন্তু পরবর্তীতে রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে গিয়ে পরবর্তীতে সেটা রক্তের মাধ্যম থেকে সেটা স্কিন বা অন্যান্য জায়গায় সেটা ছড়াতে পারে। তো সংস্পর্শে, সরাসরি সংস্পর্শে গেলে যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে ওরকম কিন্তু না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, গর্ভবতী মায়ের কুষ্ঠরোগ থাকলে তার সন্তানের হওয়ার সম্ভাবনা কি আছে? প্রশ্নটি করেছেন আবুল হাসান মাসুম। এটা আসলে গর্ভবতী মায়ের কুষ্ঠরোগ থাকলে সন্তানের হওয়ার সম্ভাবনা এটা কদাচিৎ। তো অনেক সময় হতে পারে, যেহেতু এটি ব্লাড বোর্ন, হ্যাঁ, হেমাটোজেনাস স্প্রেডের মাধ্যমে এই জীবাণুটা যায়। অনেক সময় দেখা যায় যে নারীর মাধ্যমে হেমাটোজেনাস স্প্রেডে অর্থাৎ রক্তের মাধ্যমে বাচ্চার শরীরে যাওয়ার সম্ভাবনা অনেক সময় থাকতে পারে। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্নটি করেছেন নুরুন নাহার। তার প্রশ্নটি হচ্ছে, মাল্টি ডাই থেরাপি কি? মাল্টি ড্রাগ থেরাপি হবে, মাল্টি ড্রাগ থেরাপি বা এমডিটি, অর্থাৎ সমন্বিত চিকিৎসা বা সমন্বিত ভাবে মানে কয়েকটি ড্রাগসকে আমরা একসাথে মাল্টি ড্রাগ থেরাপি বলি। যেমন এর মধ্যে রিফাম্পিসিন, যেটি ব্যাকটেরিয়াসাইডাল, সরাসরি ব্যাকটেরিয়াটাকে কিল করতে পারে, রিফাম্পিসিন। তারপরে আরেকটি ড্যাপসন, এটি ব্যাকটেরিওস্ট্যাটিক, এটা ব্যাকটেরিয়ার গ্রোথটাকে সে কমিয়ে দিবে, মানে ব্যাকটেরিয়াটা প্রলিফারেশন বা ব্যাকটেরিয়া বৃদ্ধি হতে পারবে না। আরেকটি যেটি ক্লোপিজামিন, এটাও একটু উইকলি ব্যাকটেরিওসাইডাল, এটাও কিন্তু ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে। তিনটি ড্রাগ একসাথে আমরা কম্বাইনলি যখন দেই, এই দেওয়াটাকেই বলা হয় মাল্টি ড্রাগ থেরাপি। এটা অনেক সুবিধা আছে। সুবিধাটা হলো যে এটা খুব তাড়াতাড়ি রোগটা সারিয়ে ফেলতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং রেজিস্ট্যান্স প্রবলেম যেটা রেজিস্ট্যান্স, অনেক মাল্টি ড্রাগটা কেন দেওয়া হচ্ছে, সিঙ্গেল ড্রাগ তো দেওয়া হতে পারে। মাল্টি ড্রাগ দেওয়ার উদ্দেশ্যই রেজিস্ট্যান্স যাতে না হয়, অর্থাৎ ড্রাগটা যাতে অসক্রিয় যাতে না হয়ে পড়ে, মানে সক্রিয়ভাবে যাতে সেই ব্যাকটেরিয়াটা ধ্বংস করতে সক্ষম। এই কারণে মাল্টি ড্রাগ থেরাপির কথা বলা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মাল্টি ড্রাগ থেরাপির কনসেপ্ট। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্ন করেছে আশুরা আক্তার। তার প্রশ্নটি হচ্ছে, ইজ লেপ্রোসি এফেক্টেড রেসপিরেটরি সিস্টেম? অবশ্যই রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করবে, কারণ লেপ্রোসিটা তো এটা তো রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমেই
এটি ছড়াচ্ছে এবং এটা রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে ইনহেল হয়ে সেটা হেমাটোজেনাস স্প্রেড বা ব্লাড স্প্রেডের মাধ্যমে প্রান্তীয় যে অঞ্চলগুলো যেগুলো আছে আমাদের, বিশেষ করে স্কিন এবং পেরিফেরাল নার্ভ বা প্রান্তিক যে স্নায়ুগুলো, এখানে এসে কিন্তু লেপ্রোসিটা তার বংশবৃদ্ধি করছে বা মাল্টিপ্লিকেশন। এটা রুট কিন্তু রেসপিরেটরি রোগ। অবশ্যই রেসপিরেটরি সিস্টেমের যে ঝিল্লিটা যেটা রয়েছে বা মিউকোজা, এখানে কিন্তু অবশ্যই এটি ইনভলভ হয়। পরবর্তী প্রশ্ন করেছে অমিত বিশ্বাস, প্রাথমিকভাবে কুষ্ঠ রোগের লক্ষণ দেখা গেলে কি ঘরে থেকেই কোনো প্রাথমিক চিকিৎসা নেওয়া সম্ভব, নাকি সময় নষ্ট না করে সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে? অবশ্যই সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, ঘরে বসে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। পরবর্তী প্রশ্নটি করেছে আকাশ রহমান তন্ময়। তন্ময় যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে, কুষ্ঠ রোগ সাধারণত কোথায় হয়, শরীর কোথায় বেশি হয়, শরীরের কোথায় বেশি হয়? আচ্ছা, কুষ্ঠ রোগটা যেটা বললাম একটু আগে বলেছি, যেটা কুষ্ঠ রোগটা কিন্তু এটা প্রান্তিক যে টিস্যুগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে ফুলেস্ট পার্ট অফ দ্য বডি, মানে হচ্ছে লার্জেস্ট অর্গান আমরা বলি সেটা হচ্ছে স্কিন। স্কিনেই কিন্তু কুষ্ঠ রোগটা সবচেয়ে বেশি হয় এবং তার সাথে সাথে যে প্রান্তিক যে স্নায়ুগুলো, হ্যাঁ প্রান্তিক স্নায়ুগুলো বা আমরা যে নার্ভস গুলো আর কি, সেটা কিন্তু এফেক্ট হয়। তাছাড়াও চোখে হতে পারে, টেস্টিসে হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্ট অর্থাৎ শ্বাস প্রশ্বাসের নালীতে হতে পারে, হ্যাঁ এসব বিভিন্ন জায়গায় হতে পারে। মানে স্কিনে তো হবেই, স্কিন, তারপরে হচ্ছে প্রান্তিক স্নায়ুগুলো, এছাড়াও কিন্তু যে মুখের ভিতরে যে ঝিল্লি বা নাকের ভিতরে যে ঝিল্লি, চোখের ভিতরে যে ঝিল্লিটা আছে অথবা অন্য কোষে, এসব জায়গায় হতে পারে। ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, তার আগে আমি আমাদের রোভার বন্ধুদের একটু বলে নিতে চাই যে সময় স্বল্পতার কারণে আমরা আর মাত্র 5টি প্রশ্ন নিতে পারবো। আমরা সেই 5টি প্রশ্নের পরে আপনাদের যে অবশিষ্ট প্রশ্নগুলো থাকে সেগুলোর উত্তর আমরা আমাদের স্যারের থেকে জানার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আপনাদেরকে ভবিষ্যতে উত্তরগুলো জানিয়ে দেওয়া হবে। আমি আরেকবার একটু বলে রাখি যে এখানে যে পোস্টটি রয়েছে সেটির ক্যাপশনে ইতিমধ্যে সম্ভবত লিঙ্কটি অ্যাড করা হয়েছে। সেই লিঙ্কে আপনারা মূল্যায়নে অংশগ্রহণ করতে পারবেন আজকের সেশনটি সম্পর্কে, এবং সেই মূল্যায়নে আপনারা যদি 80% নম্বরের উপরে সংরক্ষণ করেন সেক্ষেত্রে আপনারা আজকের এই দক্ষতা কোর্সের সার্টিফিকেটটি পেতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার ইউনিট কর্তৃক ঢাকা জেলা রোভারের কাছে নাম প্রেরণ করতে হবে, এবং আজকে যে লিঙ্কটি দেওয়া হচ্ছে সেটির সময়কাল থাকবে 48 ঘন্টা, অর্থাৎ 2 দিন সময় পাবেন আপনারা উত্তর দেওয়ার জন্য। 48 ঘন্টার পরে কোনো উত্তর গ্রহণ করা সম্ভব হবে না। ধন্যবাদ। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি করেছেন এমডি সরফরাজ আলম। প্রশ্নটি হচ্ছে, কুষ্ঠ রোগ আর ঘ্যাগ রোগ কি একই ঘোড়াশাল রোগ? কুষ্ঠ রোগ হচ্ছে ব্যাকটেরিয়া বাহিত রোগ। এটা ব্যাকটেরিয়া মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রেস দিয়ে এই রোগটা হচ্ছে কুষ্ঠ রোগ। আর যে ঘ্যাগ রোগ বা যেটাকে বলি আমরা গয়টার গলগণ্ড রোগ, সেটা অন্য জিনিস, সেটা ব্যাকটেরিয়া বাহিত না, এটা আইডি ডিফিসিয়েন্সির কারণে হয়, অন্য কোনো কারণে হতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে। পরবর্তী প্রশ্নটি করেছেন সোহাগ হোসেন। প্রশ্নটি হচ্ছে, স্যার উপমহাদেশে 600 খ্রিস্টপূর্ব সময়কালে কুষ্ঠরোগের উপস্থিতি সম্পর্কে যে উৎস হতে জানা যায় সেটা সম্পর্কে যদি আবার বলতেন। ধন্যবাদ সোহাগ হোসেন। আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু বিশেষ করে ইন্ডিয়া উপমহাদেশে, ইন্ডিয়াতে কিন্তু ওয়ার্ল্ড পপুলেশনের যে পরিমাণ লেপ্রোসি আক্রান্ত হচ্ছে তার কিন্তু 60% এফেক্টেড পিপল কিন্তু এই ইন্ডিয়াতে। আমার প্রতিবেশী দেশ হিসাবে কিন্তু এই কারণে আমাদের এখানে সবসময় লেপ্রোসিটা আমাদের এন্ডেমিসিটি হিসাবে রয়ে গেছে। আমাদের এই কারণে কিন্তু লেপ্রোসি প্রোগ্রামটা আমাদের এখানে স্প্রেন্ডেড। পৃথিবীর অন্যান্য দেশ কিন্তু এখন খুব একটা ওরকম লেপ্রোসি নেই। শুধুমাত্র কয়েকটি দেশে, বিশেষ করে ব্রাজিল, আফ্রিকার কিছু দেশ, তানজানিয়া, মোজাম্বিক এবং হচ্ছে যে কঙ্গো, আরো বেশ কিছু দেশ, এবং আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার পার্শ্ববর্তী আরেকটি দেশ আছে নেপাল। নেপালও কিন্তু লেপ্রোসির ইনসিডেন্স এবং প্রিভিলেন্সটা কিন্তু এখন অনেক বেশি। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে খ্রিস্ট জন্মের 600 শতাব্দী পূর্বে সুশ্রুতা সংহিতা, উনি একজন আসলে উনি কিন্তু প্লাস্টিক সার্জারির সাথেও ইনভলভ, এই নামটা চলে আসছে যে উনি যে বইটি লিখেছেন, হ্যাঁ সুশ্রুতা সংহিতা যে বই, সেই বইও কিন্তু এই কুষ্ঠরোগের ধারণা দেওয়া ছিল। কুষ্ঠরোগটা এটা ফ্রম হিউম্যান ম্যানকাইন্ড, সৃষ্টির শুরু থেকেই কিন্তু মানুষ সৃষ্টির শুরু থেকেই বলা হয় যে কুষ্ঠরোগটা
কিন্তু এসেছে, এবং এই কারণেই কুষ্ঠরোগটাকে প্রাচীন একটি রোগ হিসাবে অভিহিত করা হয়। ধন্যবাদ স্যার আপনাকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে রোগীকে আক্রান্ত সময় কোন কোন খাবার খাওয়ানো যাবে এবং যাবে না? প্রশ্নটি করেছে আশিফুর রেজা সাইমন। এখানে খাওয়ার কোনো বিধিনিষেধ নেই, সবকিছুই খেতে পারে। বরঞ্চ কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তির তার নিউট্রিশনাল ইম্পেয়ারমেন্ট থাকে, তার নিউট্রিশন কম থাকে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অবশ্যই তার পুষ্টির প্রয়োজন, এবং সেক্ষেত্রে ভালো ভালো খাবার, সব ধরনের খাবার খেতে পারবে, তাকে খাওয়াতে হবে। এখানে খাবারের কোনো ওরকম কোনো বিধিনিষেধ নেই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে এই রোগের কারণে কি চোখের কোনো ক্ষতি হতে পারে? প্রশ্নটি করেছে রাশেদ বিন শাহ। ধন্যবাদ রাশেদ বিন শাহ। হ্যাঁ, এই রোগের চোখের ক্ষতি হতে পারে। এই রোগটি কিন্তু চোখের পাতায় হতে পারে, বা চোখের যে কনজাংটিভা আছে সেখানেও কিন্তু হতে পারে। এবং এই রোগ যখন হয় তখন কিন্তু সেখানে বিভিন্ন ধরনের যে সেন্সেশন থাকে না। অর্থাৎ আমরা জানি যে লেপ্রোসি হলে কিন্তু স্নায়ুর অনুভূতি থাকে না। তো অনুভূতি যদি না থাকে ওই জায়গাটায়, তো কন্টিনিউয়াস কিন্তু ওইখানে যে কোনো ধরনের একটা ট্রমা বা যে কোনো ধরনের আঘাত লাগলে সেই জায়গা কিন্তু বোঝা যাবে না, যার কারণে আঘাত পরবর্তী বিভিন্ন ধরনের জটিলতা বা আলসার এসে, এবং সেখান থেকে দেখা যায় যে অনেক সময় যেটাকে আমরা বলি ক্যারাটাইটিস বলি, বা এক্সপোজার ক্যারাটাইটিস, এই ধরনের সমস্যা হতে পারে, এবং সেখান থেকে পরবর্তী ব্লাইন্ডনেস পর্যন্ত হতে পারে, বা অন্ধত্ব পর্যন্ত হতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এ পর্যায়ে আমাদের আজকের সেশনের শেষ প্রশ্নটি নিয়ে নিচ্ছি। প্রশ্নটি করেছেন ফারহান তানভীর সাকিব। প্রশ্নটি হচ্ছে পরিবারের কোনো সদস্য কুষ্ঠরোগে আক্রান্ত হলে তার থেকে কতটুকু দূরত্ব বজায় রাখা উচিত, বা তার থেকে যেন সংক্রমিত না হয় সেজন্য কি কি বিষয়ে সাবধান হতে হবে অন্য সদস্যদের? ধন্যবাদ, অত্যন্ত সুন্দর প্রশ্ন। কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তির কাছে আসলে আমরা যে ডিস্টেন্সটা যেটা মেনটেন করব, সেটা হচ্ছে যে আক্রান্ত ব্যক্তি থেকে আমরা মানে খুব বেশি আমাদের ডিস্টেন্স মেনটেন করার প্রয়োজন নাই। কারণ হচ্ছে যে আক্রান্ত ব্যক্তির সর্দি সংস্পর্শে বা কন্ট্যাক্টে যদি কেউ যায়, যেমন অনেক সময় যে বাবা যদি আক্রান্ত হয়, তার সন্তান তো অনেক সময় দেখা যায় কাছে চলে আসে, বা সন্তানকে চুমু খায়, বা সন্তানকে আদর করে, সেই সব ক্ষেত্রেই শুধুমাত্র ইনফেকশন হতে পারে বা সংক্রমিত হতে পারে। কিন্তু আমরা যদি একটু ডিস্টেন্স মেনটেন করে পাশাপাশি যদি থাকি, সেক্ষেত্রে কিন্তু আক্রান্ত হওয়ার বা সংক্রমণ হওয়ার কোনো সুযোগ নেই। এবং ধন্যবাদ। হ্যাঁ, এ পর্যায়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত চমৎকার একটি সেশনের মাধ্যমে আমাদেরকে কুষ্ঠ রোগ কি এবং তার নিয়ন্ত্রণ সম্পর্কে এত সম্যক ধারণা দেওয়ার জন্য, এবং পরবর্তীতে আমাদের যে প্রশ্নগুলো আমাদের মনে জমা হয়েছিল সেগুলোর এত সুন্দরভাবে উত্তর দিয়ে আমাদের যে কনফিউশন গুলো ছিল সেগুলো ক্লিয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এ পর্যায়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে চলে যাওয়ার আগে আমি আবার আপনাদেরকে একটা জিনিস বলে নিতে চাই, সেটি হচ্ছে যে মূল্যায়নের যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেটি আপনাকে কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে যদি আপনি সার্টিফিকেট পেতে চান, এবং ফিল আপ করার পাশাপাশি আপনাকে কিন্তু 80% নম্বর সংরক্ষণ করতে হবে। এবং আরেকটি ব্যাপার যেটি করতে হবে সার্টিফিকেট পাওয়ার জন্য, সেটি হচ্ছে আপনার যে ইউনিট রয়েছে, ইউনিট কর্তৃক ঢাকা জেলার রোভারের কাছে একটি তালিকা প্রেরণ করতে হবে। সেটি আপনি ইমেইলের মাধ্যমে করতে পারেন। ইমেইল ঢাকা জেলা রোভারের ইমেইলটি হচ্ছে ঢাকা জেলা রোভার @gmail.com, DHAKAZILLAROVER আপনি যদি এখনো আপনার ইউনিট কর্তৃক ঢাকা জেলা রোভারে আপনার নাম প্রেরণ করতে
হৃদয়, তোমার কথা শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। হৃদয় ভাইয়া হয়তো কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে, আমি এখান থেকে আচ্ছা কন্টিনিউ করতেছি। আচ্ছা, আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আপনারা সেটা আমার ঢাকা জেলা রোভারের ইমেইলের মাধ্যমে সেটা করতে পারেন, এন্ড আপনাদের অবশ্যই নামটা পাঠাতে হবে। আর এর সাথে সাথে বলে দিতে চাই, আজকে ঠিক বিকাল 4:10 আমাদের আরেকটি লাইভ অনুষ্ঠান আছে, সেটার মাধ্যমে আমরা হলো আমাদের এই কোর্সটার সার্টিফিকেট উন্মোচন করব, এন্ড দেন এই সার্টিফিকেট উন্মোচনের পরে কিছু দিনের ভিতরেই আপনারা সকলে আপনাদের কাঙ্ক্ষিত সার্টিফিকেটটি পেয়ে যাবেন। আর এই বলেই আমি আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করতে চাই। ধন্যবাদ সকলকে।